বারুইপুর নাবালিকা নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রধান আসামি প্রভাস মণ্ডলের পুলিশ এনকাউন্টারে মৃত্যু হয়েছে। আর এই ঘটনা নিয়েই এখন নানা মহলে নানা রকম আলোচনা চলছে। এদিকে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তদন্তের স্বার্থে যখন ঘটনার পুনর্নির্মাণ করতে আসামিকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন সে পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে, এমনকি গুলিও চালায়। আর ঠিক সেই কারণেই আত্মরক্ষার তাগিদে পুলিশ সেখানে পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। তবে পুলিশের এই দাবির পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে আইনি বা মানবাধিকারের দিক থেকেও বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। এই পুরো বিষয়টি নিয়ে আইনি মহল কি ভাবছে তা জানতে আমরা যোগাযোগ করেছিলাম আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুনুন এই ঘটনা নিয়ে ওনার কি প্রতিক্রিয়া। আমি হেডলাইন্স কলকাতা থেকে দিশা বলছি। আসলে গতকাল এই বারুইপুর নাবালিকা নির্যাতন গণহত্যা হত্যাকাণ্ডে যে গতকাল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে, তো এবার এই বিষয়টা আইনত কতটা ভ্যালিড, মানে এই বিষয়টা আইনিভাবে কতটা যুক্তিযুক্ত, আপনার এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। আইনসম্মত নয়, সুপ্রিম কোর্ট বহুবার বলেছে এটা আইনসম্মত নয়। এবং যা যা করণীয় আইনে যা যা করণীয় আছে একটা এনকাউন্টারের ক্ষেত্রে, তা কোনোটাই হয়নি, সেটাও আমি শিওর। এখানে অস্ত্র জমা দেওয়ার কথা বলা আছে, অস্ত্র ফরেন্সিকে পাঠানোর কথা বলা আছে, পোস্টমর্টম ভিডিওগ্রাফি করার কথা বলা আছে, মেডিকেল বোর্ড গঠন করার কথা বলা আছে, যখন পোস্টমর্টম হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস রিপোর্ট পাঠানোর কথা বলা আছে। আমি শিওর কোনোটাই হয়নি এই ক্ষেত্রে। এখানে আবার বলা হয়েছে যে পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশকে গুলি করার চেষ্টা করা হয়েছিল। সেখানে পুলিশ যখন আমি বলছি, আমি আপনার প্রশ্নটা বুঝেছি, যখন ক্রাইম সিন রিকনস্ট্রাকশনে গেছিল তখন পদ্ধতি অনুযায়ী তো নিশ্চয়ই সেটা ভিডিওগ্রাফি করা হয়েছে। হ্যাঁ, অ্যাকিউজকে নিয়ে যখন গেছে রিকনস্ট্রাকশন করতে, তখন তো ভিডিওগ্রাফি করা হয়েছে। তো যখন ও বন্দুকটা নিয়ে আর যখন অ্যাটাক করলো কারোর উপরে, সে তো ভিডিওটা দেখলেই বোঝা যাবে, সে ভিডিওটা প্রকাশ করে দিক, তাহলেই হলো। আইনি ব্যাখ্যার পাশাপাশি এই ঘটনা নিয়ে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকেও কিছু প্রশ্ন উঠে এসছে। আর সেই দিকটি বুঝতে আমরা যোগাযোগ করেছিলাম সিপিডিআরএস এর রাজ্য সম্পাদক রাজকুমার বসাকের সঙ্গে। ওনার মতামতই বা কি, এবার তা শুনে নেওয়া যাক। বারুইপুরে নাবালিকা গণনির্যাতন হত্যাকাণ্ডে গতকাল আসামিকে অভিযুক্তকে গতকাল রাতে এনকাউন্টার করা হয়েছে। এবার এই যে পুরো বিষয়টা হলো, রাতের অন্ধকারে এই যে জিনিসটা করা হলো, এই বিষয়টা মানে মানবাধিকার লঙ্ঘনে বা মানবাধিকারের কাছে বিষয়টা কতটা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে আপনার? আমরা মানবাধিকার সংগঠন সিপিডিআরএস থেকে বারুইপুরে ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে রাতের অন্ধকারে এনকাউন্টার করা হয়েছে যে ঘটনা, আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা মনে করি যে এনকাউন্টার একটা খুন, একটা হত্যা, এবং এটা আমরা মানবাধিকার সংগঠন মনে করি না। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এবং হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে বলা আছে যে এনকাউন্টার নিষিদ্ধ। কিন্তু আমরা দেখলাম বহু প্রশ্ন সামনে এসেছে যে এই এনকাউন্টার যেটা ঘটলো সেটা বহুল প্রচলিত কাহিনী, যে বন্দুক ছিনিয়ে নিয়েছে এবং বাঁচতে পুলিশ গুলি চালিয়েছে। আমরা মনে করি যে এই এনকাউন্টারের একটা পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং আইন অনুযায়ী এনকাউন্টার যে পুলিশ করেছে, আমাদের এই দাবি আইনি দাবি এবং আইনে আছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকায় আছে, এনকাউন্টার যে পুলিশ করেছে তার বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাকে কোর্টে প্রমাণ করতে হবে এটা ফেক এনকাউন্টার নয়। অথচ পুলিশ কখনো কোথাও মামলা করে না। আমরা সিপিডিআরএস থেকে আরেকটা বিষয় বলেছি যে কোনো গণতান্ত্রিক দেশে এইভাবে এনকাউন্টার করা যায় না, একটা সভ্য সমাজে এটা চলে না। অথচ আমাদের মুখ্যমন্ত্রী
সে সকালে ধরবো বিকেলে খালাস করব সিনেমার ডায়লগের মতো, মাফিয়াদের ডায়লগের মতো বলছে, যেটা কিনা পুলিশকে উৎসাহিত করছে এই কাজ করার জন্য। এবং আমাদের অত্যন্ত আশঙ্কা যে যাকে এনকাউন্টার করা হলো হ্যাঁ, সে খুব ভালোভাবে একের পর এক ঘটনাক্রম বলছিল এবং তাতে বিজেপি এবং আরএসএস এর দলীয় মানুষজন যারা যুক্ত ছিল এই কাজে সেটা অত্যন্ত স্পষ্ট হয়ে যাচ্ছিল। ফলে সেই সাক্ষী যাতে না থাকে তার জন্য এই এনকাউন্টার মানে সাজানো আপনি হয়েছে। বলতে চাইছেন যে রাজসাক্ষীকে তাহলে এইভাবে সরিয়ে দেওয়া হলো বা ইচ্ছা করেই করা হলো ব্যাপারটা? এটা পরিকল্পিত এই আশঙ্কা তো অমূলক নয়। স্বাভাবিক। রাতের অন্ধকারে ঘটনার পুনর্নির্মাণ করতে গেছে। হ্যাঁ, যেহেতু ঘটনাটা অত রাতে হয়নি, হয়েছে হয়তো সন্ধে নাগাদ। হ্যাঁ, এবার তখন কোনো জনমানুষ নেই। ডেন্টাল স্কেলিং এর ব্যাপারে অনেকেই ভাবেন যে এটা বোধহয় দাঁত ঘষে দাঁতের পাতলা স্তরগুলোকে তুলে ফেলা, কিন্তু আদতেও কিন্তু তা সত্যি নয়। ডেন্টাল স্কেলিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আপনার দাঁত বা মাড়ির ভিতরে যে স্টেন, ক্যালকুলাস, প্লাক এবং টার্টার জমা হয়ে থাকে সেগুলোকে তুলে আপনার মাড়ি বা দাঁতকে সুস্থ রাখা। নমস্কার, আমি ডক্টর বৈশালী ভট্টাচার্য, কনসালটেন্ট ডেন্টিস্ট অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। এই প্লাক আর টার্টার যদি আপনার মাড়িতে বা দাঁতে জমা হয়ে থাকে তাহলে কি কি ক্ষতি হতে পারে? প্রথমত যে ক্ষতিটা হতে পারে সেটা হচ্ছে মাড়ির সংক্রমণ হতে পারে, মাড়ি লাল হয়ে যেতে পারে, মাড়ি থেকে রক্তপাত হতে পারে। অনেক সময় দেখা যায় দাঁত কিন্তু নড়বড়ে হয়ে যাচ্ছে এবং অকালে দাঁত হারিয়ে ফেলার মতো জিনিস আপনার সাথে ঘটতে পারে। সুতরাং আমি একটা ডেন্টিস্ট হিসাবে মনে করি যে স্কেলিং বছরে 1 থেকে 2 বার অবশ্যই করা উচিত। এ থেকে মাড়ি এবং দাঁতের সুস্বাস্থ্য রক্ষা করা সম্ভব হয়। সেই জন্য ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনাদের জন্য স্বল্প খরচে এনে দিয়েছে ডেন্টাল কনসালটেশন এবং ডেন্টাল স্ক্রিনিং এর একটা সুবর্ণ সুযোগ, যার ফলে আপনারা খুব সহজেই নিজের মাড়ি এবং দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন। ডেন্টাল স্কেলিং এছাড়া আরো অন্যান্য চিকিৎসা পদ্ধতিও রয়েছে, কারণ আমি পার্সোনালি এটা মনে করি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। নমস্কার। বাস্তবে কি হয়েছে, কি ঘটেছে এটা তো মানে প্রমাণ সাপেক্ষ, কিন্তু আমাদের আশঙ্কা, এবং সেটা শুধু আমাদের না জনসাধারণের আশঙ্কা, যে এই এনকাউন্টারটা প্রকৃত সত্যকে আড়াল করার জন্য। এবং আমরা মানবাধিকারের দৃষ্টিতে মনে করি আইন কখনো পুলিশ এভাবে হাতে তুলে নিতে পারে না। যা খুশি তাই করার অধিকার পুলিশের নেই। পুলিশ যেখানে আইন রক্ষক সেখানে এভাবে তো হঠাৎ করে, মানে যেখানে বিষয়টা কোর্ট অব্দিও যায়নি, বিচারাধীনও নয়, সেখানে যে কোনো অভিযুক্ত মানেই দোষী এরকম তো নয়। অভিযোগ তুলে একজনকে আমি খুন করে দিতে পারি না, অথচ এই কালচারটা, এই প্রক্রিয়াটা আমাদের পশ্চিমবঙ্গে ছিল না। পশ্চিমবঙ্গে এটা বিজেপি আসার পরে যেভাবে নিয়ে আসা হচ্ছে, পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় যারা দুর্নীতি করেছিল, ধরে নিচ্ছি দুর্নীতিগ্রস্ত সত্যিই দোষী, কিন্তু তার শাস্তি বিজেপি দেওয়ার মালিক নয়। পুলিশ কোমরে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, তারা পুলিশ এ কাজ করার মালিক নয়। অথচ আমরা দেখছি এই কাজগুলোর মধ্য দিয়ে পুলিশের হাতে একেবারে যথেচ্ছ ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনি দেখবেন বিজেপি এই যে ডামাডোলের মধ্যে প্রচার করছে যে আমরা চাইছি যে যারা এইরকম নারীদের ওপরে অত্যাচার করবে তাদের এনকাউন্টার করে দেয়া হবে, প্রকাশ্যেই তো তারা বলছে জিরো টলারেন্স নীতি, জিরো টলারেন্সের কথা বলছে। আচ্ছা বলুন তো, ব্রিজভূষণ শরণ সিং তার এনকাউন্টার হয় না, কুলদীপ সিং সেঙ্গার তার এনকাউন্টার হয় না, তাহলে আমার দলে যদি লোক থাকে তাদের এনকাউন্টার হয় না। আমরা এনকাউন্টারের পক্ষে নই, আমরা তীব্র বিরোধী। আন্তর্জাতিক সনদ বলছে এনকাউন্টার করা যায় না এবং ভারতবর্ষ সেই সনদে স্বাক্ষরকারী। অথচ দলের কেউ অন্যায় করলে তখন হয় না। বাস্তবে এটার মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে এমন একটা বিষয় নিয়ে আসার চেষ্টা হচ্ছে যে বিজেপি আরএসএস যেন নারী নিরাপত্তার জন্য কতটা উদ্গ্রীব। বাস্তবে সেটা নয়। আমরা মানবাধিকার সংগঠন মনে করি এই সামগ্রিক ঘটনার একটি পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।
একদিকে যেমন পুলিশের আত্মরক্ষার দাবি রয়েছে, তেমনই অন্যদিকে রয়েছে আইনি ও মানবাধিকারের প্রশ্ন। এই দুই মতামতের মাঝখানে দাঁড়িয়ে খোদ পুলিশ প্রশাসনের অন্দরের ব্যাখ্যা কি, এই বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ পুলিশি কর্মকর্তাদের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে ওনারা এই ধরনের ঘটনার কিছু নিয়মের কথা আমাদের সামনে তুলে ধরেছেন। ওনাদের একাংশের মতে এই ধরনের স্পর্শকাতর অভিযানের ক্ষেত্রে আজকাল বডি ক্যামেরা ব্যবহার বা ভিডিও রেকর্ডিং করার একটা চল রয়েছে, যা এই ঘটনার ক্ষেত্রে এখনও প্রকাশ্যে আসেনি। পাশাপাশি কড়া পাহারার মধ্যে বন্দী কিভাবে হাতে অস্ত্র নিল তা নিয়েও ওনাদের মধ্যে কিছু দ্বিমত বা ভিন্ন মত রয়েছে। যদিও পুলিশের বর্তমান তদন্তকারী আধিকারিকদের দাবি, পরিস্থিতি অনুযায়ী অন ডিউটি পুলিশ কর্মীদের কাছে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। পুলিশের আত্মরক্ষার যুক্তি নাকি আইনি মহলের এই প্রশ্নগুলো, পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।